পুলিশ যেটা ভুল করছে যে প্রতিবাদ এবং টেররিজম এই দুটোকে গুলিয়ে দিচ্ছে। একটা ডেমোক্রেটিক প্রতিবাদ করা সেটা যে কোনো নাগরিকের অধিকারের মধ্যে পড়ে, সেটা ইজ নট টেররিজম। উইদাউট ট্রায়াল কি শুধুমাত্র ওমর খালিদ না, এই সবাই, মানে ট্রায়াল এখন এই কেসটা শুরু হয়নি। আচ্ছা, প্রত্যেকেই তারা এখন জেলে আছে? এটা তখন একটা মিডিয়া হাউস চলতো, এখন বন্ধ হয়ে গেছে, সেটার নাম ছিল নিউজ এক্স। সেটা রাহুল শিবশঙ্কর যে এখন টাইমস নাওতে বসে। আচ্ছা, জি নিউজ যে প্রথম শুরু করেছিল এই পুরো ইয়েটা, টাইমস নাও আর রিপাবলিক টিভি, এই চারটে, রিপাবলিক টিভি না সরি, তখন রিপাবলিক টিভি হয়নি, তখন টাইমস নাও ছিল। অ্যান্ড দেন ইট বিকেম আ টেরর কেস। দিল্লিতে দাঙ্গা হয়েছে আমরা জানি, কিন্তু দিল্লিতে ভোটের সময় কিন্তু মানুষ খুন হচ্ছেন না, বা ভোটের সময় কিন্তু বোম পড়ছে না, বা যা যা হয় বাংলার ভোটে আমরা যা দেখেছি, এবং মানে পুরোটাই সিনেমার মতো, যে সিনেমাতে মানে মির্জাপুর বা হেনাতানা যেরকম সিনেমা আমরা দেখেছি, ঠিক এক্স্যাক্ট সেম জিনিসটা কিন্তু এখনো 2025 সালে বাংলায় ঘটছে। কিন্তু কোথাও গিয়ে সেটার এগেনস্টে কথা বলা হচ্ছে না, শুধুমাত্র বিজেপির এগেনস্টে কথা বলা হচ্ছে, তৃণমূল কংগ্রেসকে একটা মানে ছেড়ে দেওয়া হচ্ছে ময়দানটা। এটা কেন? তোমার কাছে পাসপোর্ট নেই, এখনো নেই, কিন্তু বলা হয়েছিল বেশ কয়েকবার পাকিস্তান গেছে। বনজোৎস্না দি কেমন আছো? ভালো আছি, মানে যতটা ভালো থাকা যায় এই সময়। 5 বছর হতে চললো ওমর খালিদ বিনা ট্রায়ালে তিহারে বন্দি। এক্স্যাক্টলি মানে আমরা প্রত্যেকে ঘটনাটা জানি, তবু তুমি যদি একবার শুরু থেকে একটু বলো। মানে আমি যতদূর আমরা জানি যে 2016 থেকে বোধহয় একটা পরপর বিভিন্ন প্রোটেস্ট, মানে ওমর খালিদের নাম আসা শুরু হয়েছে, তারপরে আস্তে আস্তে বিভিন্ন ঘটনা, একটু যদি শুরু থেকে বলো। তো 2016-তে উমার তখনও জেএনইউ স্টুডেন্ট, আমি জাস্ট মানে জেএনইউ থেকে পাশ করে মানে পিএইচডি জমা করে বেরিয়েছে। তো ওই সময় প্রথম না, অলরেডি ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদের ওপর একটা মানে শাসক শ্রেণীর বা সরকারের একটা আঘাত ইউনিভার্সিটি পরিসরের ওপর, ইউনিভার্সিটির ছাত্র আন্দোলন, ছাত্রদের দাবি দেওয়া ইত্যাদি, এই সব কিছুর ওপরেই। এর আগে এফটিআইআই থেকেও শুরু হয়েছিল, এফটিআইআই, তারপরে ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদের পরে তৃতীয় আঘাতটা হয়েছিল জেএনইউর ওপর। তো শুরু হয়েছিল একটা কাশ্মীরের হিউম্যান রাইটস ভায়োলেশনের ওপর একটা খুব ছোট একটা একদমই ইনসিগনিফিকেন্ট কালচারাল ইভিনিং চলছিল, এবং ক্যাপিটাল পানিশমেন্টের বিরুদ্ধে কাশ্মীরের হিউম্যান রাইটস। একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ, আফজল গুরু এবং হ্যাঁ সেটাই বলছিলাম। তো আফজল গুরুর যেদিন ফাঁসি হয়েছিল সেই দিন নেই 9 ফেব্রুয়ারি প্রোগ্রামটা হচ্ছিল, মূলত ক্যাপিটাল পানিশমেন্টের বিরোধিতা করে এবং কাশ্মীরে যে বহুদিন ধরে নানা রকমের হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে তার বিরোধিতা করে। এবার কাশ্মীরের উপর বা ক্যাপিটাল পানিশমেন্টের বিরুদ্ধে এটা প্রথম প্রোগ্রাম ছিল না জেএনইউতে, প্রতি বছর এরকম প্রোগ্রাম হয়, তার আগে সরকার যখন ছিল তখন থেকেও হতো, কাজে এর নতুন কিছু না। কিন্তু সেইবার আমরা প্রথমবার দেখতে পেলাম যে একটা অত ছোট ইনসিগনিফিকেন্ট একটা জেএনইউর প্রোগ্রাম, সেখানে প্রথমে অথরিটির থেকে বলা হলো এটার প্রোগ্রামের পারমিশন ক্যান্সেল করা হচ্ছে, কিন্তু তারপরেও ওরকম অনেকবার হয়েছে প্রোগ্রামের পারমিশন ক্যান্সেল করার পরেও প্রোগ্রাম হয়েছে, প্রতিবাদ হিসেবেই প্রোগ্রাম হয়েছে। কিন্তু সেখানে যেটা অন্যরকম ছিল যে সেখানে একবার জি নিউজের ক্যামেরা সেখানে ছিল, তখনই আমাদের একটু খটকা লেগেছিল যে ইনসিগনিফিকেন্ট ইউনিভার্সিটির প্রোগ্রাম কভার করার জন্য জি নিউজ কেন আসবে। কিন্তু তারপরে আমরা যেটা খুব শিগগিরই বুঝতে পারি যে ওটা একটা খুব প্রি প্ল্যান্ড একটা মাথা ঠান্ডা রেখে সরকারের তরফ থেকে করা হচ্ছিল এই পুরো জিনিসটাকে একটা ইস্যু বানানোর জন্য, এবং সেটা শুধুমাত্র ওই প্রোগ্রামটা একদমই নগণ্য, ওটা ওদের স্কিম অফ থিংসে কোনো কিছু ছিল না। আঘাতটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ওপর, ইউনিভার্সিটি স্পেসের ওপর, কারণ ইউনিভার্সিটি স্পেস এমন একটা জায়গা যেখানে সবচেয়ে বেশি ডিসেন্টের জায়গা তৈরি হয়, এবং 2014 যে সরকার ক্ষমতায় এসেছিল তারা 2 বছরের পর থেকেই কোনো রকম বিরোধী স্বর সেগুলোকে স্তব্ধ করার একটা খুব পূর্ব পরিকল্পিত একটা প্রচেষ্টা নেওয়া শুরু করেছিল, এবং সেখানেই এই ইউনিভার্সিটির ওপর বারবার আঘাত। রোহিত ভেমুলার এটা এই যে প্রোটেস্টটা হচ্ছিল, আফজল গুরু 2001-এর পার্লামেন্ট অ্যাটাকের সাথে যুক্ত ছিলেন, এমনটাই কনভিক্ট করা হয়েছে। তাহলে মানে সেখানে স্টুডেন্টদের প্রোটেস্টটা কী ছিল? যে মানে উনি তো একজন টেররিস্ট ছিলেন,
তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়েছিল। এবার এই ক্যাপিটাল পানিশমেন্টের এগেনস্টে এক্স্যাক্টলি প্রোটেস্টটা কি ছিল? মানে প্রোটেস্টটা বেসিক্যালি ছিল যে ক্যাপিটাল পানিশমেন্ট যে কোনো সভ্য দেশেই, অনেক মানে বেশিরভাগ সভ্য দেশেই এখন ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া বন্ধ হয়ে গেছে। মানে রাষ্ট্রের হাতে কারোর প্রাণ নেওয়ার অধিকারটা দেওয়া হয় না। এবং এই পুরো কেসটাতেও যে সময় সুপ্রিম কোর্ট ফাইনালি এই জাজমেন্টটা দিয়েছিল ক্যাপিটাল পানিশমেন্টের আফজল গুরুর নিয়ে, সেখানেও সুপ্রিম কোর্টের এক মানে খুব একটা স্পষ্ট মানে পার্ট অফ ভার্ডিক্ট এটাই ছিল যে যথেষ্ট এভিডেন্স এখানে পাওয়া যায়নি আফজল গুরুকেও, কারণ অন্যান্য যারা এসআর গিলানি বা অন্যান্য যারা অভিযুক্ত ছিল তারা সবাই ছাড়া পেয়ে গেছিল। শুধুমাত্র আফজল গুরুর ক্ষেত্রে বলা হয়েছিল এখানেও যথেষ্ট এভিডেন্স নেই ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার জন্য, বাট টু স্যাটিসফাই দ্য কালেকটিভ কনসায়েন্স অফ দ্য কান্ট্রি দিস ক্যাপিটাল পানিশমেন্ট হ্যাজ টু বি গিভেন। আচ্ছা, নাও এবার স্যাটিসফাই দ্য কালেকটিভ কনসায়েন্স অফ দ্য কান্ট্রি মানে একটা কালেকটিভ ব্লাড লাস্টকে স্যাটিসফাই করার জন্য যে সবাই চাইছে একজনকে মারা হোক, ওই পার্লামেন্ট অ্যাটাকে অ্যাকচুয়ালি কে হামলা করেছিল সেই সম্পর্কে কিন্তু এখনও কোনো পরিষ্কার এভিডেন্স, সরকার তথ্য এগুলো কোনোটাই মানে স্কেপগোট করার জন্য হ্যাঁ কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তাদের কারোর এগেনস্টেই কোনো রকম এভিডেন্স দেখানো যায়নি। কিন্তু আলটিমেটলি আফজল গুরুকে বলা হয়েছিল যে আফজল গুরুকে ফাঁসি দিতেই হবে, কারণ মানে দেশের জনতা নয়তো খেপে গেছে, কাউকে একটা দেখাতে হবে। হ্যাঁ, এবং সেটা মানে দ্যাট কালেকটিভ কনসায়েন্স যে ব্যাপারটা সুপ্রিম কোর্টের জাজমেন্টে ছিল। তো ওটা খুবই কন্ট্রোভার্সিয়াল একটা জাজমেন্ট, সেটা সারা পৃথিবীতেই সেই জাজমেন্টের ক্রিটিক করা হয়েছে। সেটার এগেনস্টেই প্রোটেস্টটা ছিল, সেখান থেকে গোটা ঘটনা শুরু হয়। তারপরে আমরা দেখলাম যে উমর খালিদের উপর হামলা হলো, প্রাণঘাতী চেষ্টা করা হলো। হাউ ডিড লাইফ চেঞ্জড আফটার দ্যাট? মানে এই যে মানে দেখো এই যে 2016-তে ওরা বা আমিও তখন মানে উই ওয়ার জাস্ট স্টুডেন্টস, নোবডি নিউ আস, রাইট? হঠাৎ করে যেটা শুরু হলো যে একটা দেশব্যাপী মিডিয়া ট্রায়াল শুরু হলো এবং প্রথমবার ভারতবর্ষের মানুষ ওইভাবে মিডিয়া ট্রায়াল প্রত্যক্ষ করলো, যেখানে কোথাও কোনো কোর্ট কিছু বলছে না, কিন্তু একের পর এক ফেক নিউজ, একের পর এক ভুয়ো খবর এবং প্রোফাইলিং, সেটা ইউনিভার্সিটির বিরুদ্ধে, জেএনইউর বিরুদ্ধে, এবং ওই সময় কানহাইয়া, অনির্বাণ, উমার যে তিনজনের অ্যাটাক করা হয়েছিল সেখানেও উমার, যেহেতু উমার মুসলমান এবং একজন সংখ্যালঘু কমিউনিটি থেকে এসছে, বাকিদের কারোর প্রতি ইউপিএ দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা না, তিনজনের ওই সময় ইউপিএ ছিল না, তিনজনের উপরই সিটিশনের কেস দেওয়া হয়েছিল। তো ওই কেসটাতে কিন্তু যে মিডিয়া ট্রায়ালটা চলছিল সেখানে নানা রকমের গল্প, নানা রকমের ভুয়ো তথ্য, সেটা কিন্তু উমারকে টার্গেট করে দেওয়া হচ্ছিল। বলা হয়েছিল যে ও পাকিস্তান গেছে, ও বহু ইউএই, বাংলাদেশ এবং আর কোথায় কোথায় ফোন করেছে ওই প্রোগ্রামটা করার জন্য, মানে একটা ছোট্ট একটা কালচারাল প্রোগ্রাম, সেটা করার জন্য কেন কাউকে ইউএই, বাংলাদেশ বা পাকিস্তানে যেতে হবে? উমারের কাছে পাসপোর্ট নেই, এখনও নেই, কিন্তু বলা হয়েছিল ও বেশ কয়েকবার পাকিস্তান গেছে। তো এই যে খবরগুলো ছড়ানো হচ্ছিল সেগুলো একটা পয়েন্টে কিন্তু হোম মিনিস্ট্রি এবং পুলিশের তরফ থেকে প্রেস কনফারেন্সে জানানো হয়েছে যে আমরা এরকম কিছু বলিনি। এটা বলা হয়েছিল যে উমার জৈশে মোহাম্মদের সিম্পাথাইজার। কোথা থেকে আসছে এই খবরগুলো? হোম মিনিস্ট্রি থেকেও একটা দেওয়া হয়েছিল, বয়ান জারি করা হয়েছিল যে আমরা এরকম কোনো তথ্য কিন্তু কোনো মিডিয়াকে বা প্রেসকে দিই। মেইনলি কোন কোন মিডিয়া ছিল এটা? তখন একটা মিডিয়া হাউস চলতো, এখন বন্ধ হয়ে গেছে, সেটার নাম ছিল নিউজ এক্স, সেটা রাহুল শিবশঙ্কর যে এখন টাইমস নাওতে বসে। আচ্ছা, জি নিউজ যে প্রথম শুরু করেছিল এই পুরো ইয়েটা, টাইমস নাও আর রিপাবলিক টিভি, এই চারটে, রিপাবলিক টিভি না, সরি, তখন রিপাবলিক টিভি হয়নি, তখন টাইমস নাও ছিল। তো টাইমস নাও, নিউজ এক্স আর জি নিউজ, এই তিনটে মূলত ইলেকট্রনিক মিডিয়ার এইগুলো চালাচ্ছিল। যে আমরা এখন একটা টার্ম শুনছি গদি মিডিয়া, মানে অনেকদিন ধরে এই টার্মটা আছে। রিসেন্টলি মানে তুমি তো একটা ফেজ মানে পেরিয়ে এসছো এবং অনেক কিছু তোমাকে সইতে হয়েছে এই মিডিয়া ট্রায়ালের জন্য, এবং আমরা দেখেছি যে আমাদের দেশে বিভিন্ন কেসে মিডিয়া ট্রায়াল, মানে ধরো আমি একদম আনরিলেটেড একটা বলছি, ধরো সুশান্ত সিং রাজপুতের কেসটাতে, সেখানে একটা মিডিয়া ট্রায়াল আমরা দেখতে পেয়েছিলাম দেশব্যাপী। এরকম বিভিন্ন কেসে আমরা দেখেছি মিডিয়া ট্রায়াল হয় কোর্ট কিছু বলার আগেই। এবং এই আজকের দিনে এই মেইন স্ট্রিম মিডিয়া, তার ভূমিকা নিয়ে বা তাকে নিয়ে তোমাকে যদি কিছু বলতে বলা হয় কি বলবে? হ্যাঁ, তো আমরা এটাই বলবো যে সারা দেশ জুড়ে যে একটা উন্মাদনা সৃষ্টি হচ্ছে সেটা মিডিয়ার তরফ থেকেই
সেই মানে পুরো যে একটা ধার্মিক উন্মাদনা সৃষ্টি করা হচ্ছে এবং একটা কমিউনাল ফ্রেঞ্জি যাকে বলে যেটা ক্রিয়েট করা হচ্ছে, সেটা মিডিয়ার তরফ থেকেই হচ্ছে। মানে কোনো রকম গণহত্যার সময় যেরকম রাওয়ান্ডা গণহত্যার সময়, কিন্তু রাওয়ান্ডা রেডিও একটা মিডিয়াম ছিল সেই সময়, যে রেডিওতে প্রত্যেক দিন ওখানে যেহেতু হুটু এবং টুৎসিদের মধ্যে একটা মানে জাতিগত হিংসা ছড়িয়েছিল, সেইখানে হুটুদের এগেনস্টে রেডিওর তরফ থেকে, ওটা একটা সরকারি রেডিও ছিল, প্রত্যেকদিন নাম বলা হতো, কোথায় কোথায় তাদেরকে খুঁজে পাওয়া যাবে এবং তাদেরকে কেন কিভাবে মারা যাবে সেই বর্ণনাগুলো এবং সেই আইডিয়াগুলো রেডিওর থেকে দেওয়া হতো। তো আমরা এখন যেটা দেখছি ওটা একটা রেডিও চ্যানেল ছিল যেটা দিয়ে পুরো রাওয়ান্ডার জেনোসাইডটা সংগঠিত হয়েছিল। আমাদের এখানে এখন মিডিয়াতে বহু এরকম চ্যানেল যারা প্রত্যেকে রাওয়ান্ডা রেডিওর কাজটাই করে। তারা একটা ধার্মিক উন্মাদনা ছড়ায়, তারা ভুয়ো খবর ছড়ায়। ওই যেটা আমি বললাম যে হোম মিনিস্ট্রির থেকে বলা হয়েছিল বয়ান জারি করে যে আমরা এরকম কোনো কিছু দিইনি, তাহলে যে মিডিয়া হাউসগুলো ওই খবরগুলো ছড়িয়েছিল তাদের তো সেগুলোকে উইথড্র করার কথা না, বা তাদের তো ক্ষমা চাওয়ার কথা, তারা কোনো কিছু করেনি। তোমরা সেরকম কোনো কিছু কেস ফাইল বা কিছু? হ্যাঁ, বেশ কিছু কেস ফাইল করা হয়েছে। NBDS যেটা কন্ট্রোলিং বডি, সেখানেও অনেক কেস ফাইল করা হয়েছে। বহু ভিডিও আলটিমেটলি তারা চ্যানেল থেকে সরাতে বাধ্য হয়েছে, কিন্তু তারা কখনো ভুল স্বীকার করেনি। তার মধ্যে বেশ কিছু ভিডিওতে এখন হয়তো ইউটিউবে গেলে আমরা পাবো, মানে হয়তো ওদের চ্যানেল পুরনো দেখো এখন ইন্টারনেটের যেটা হয় যে একটা জায়গায় একটা ভিডিও চলে গেলে সেটাকে আর রিমুভ করা খুব পুরোপুরি করা যায় না। মানে সেটার জন্য দে নেভার অ্যাপোলোজাইজড। না, দে নেভার ইভেন অ্যাকসেপ্টেড দেয়ার মিস্টেক, দ্যাট ইউ নো, যে আমরা যে কথাগুলো বলেছিলাম কারোকে নিয়ে সেটা ভুল ছিল। ওদের তারা এটা ভাবেও না যে উই মেড আ মিস্টেক। হ্যাঁ, ওদের কোনো অ্যাকাউন্টেবিলিটি একেবারেই নেই, এবং সেটা তো বারবার আমরা দেখেছি মিডিয়ার তরফ থেকে বারবার ভুয়ো খবর ছড়ানো হয়। এখন যেমনি ফ্যাক্ট চেকিং ওয়েবসাইটগুলো, মানে এতগুলো ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট চলে এসছে যারা সারাদিন, মানে তারা দে আর অ্যান ইন্ডাস্ট্রি নাও, যে তারা সারাদিন বসে বসে ফ্যাক্ট চেক করছে এই ফেক নিউজগুলোর। কাজে এটাও একটা মানে তার ফলে বোঝা যাচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে ফেক নিউজগুলো চলছে না, যার জন্য কনস্ট্যান্টলি ফ্যাক্ট চেকিং করতে হচ্ছে। আচ্ছা, এই যে গোটা যে প্রসেস যা ঘটছে, এই পুরোটাতে ইউনিভার্সিটির ভূমিকা কি ছিল? মানে ইউনিভার্সিটি, দেখো ইউনিভার্সিটি বলতে কি বোঝায়? ইউনিভার্সিটি বলতে কি শুধুই ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশন বোঝায়? তা তো নয় না। তো ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশন সেই সময় সরকারের পক্ষে ছিল, তারা কোনোভাবেই স্টুডেন্টদের পক্ষে আসেনি। তো ইউনিভার্সিটি মানে তো ইউনিভার্সিটি স্টুডেন্ট, টিচার, নন টিচিং স্টাফ, অ্যালামনাই, ইউনিভার্সিটি যেহেতু একটা রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি, ভেতরে যে দোকানগুলো আছে তাদের দোকানদার থেকে আরম্ভ করে তারা সবাইকে নিয়ে তো ইউনিভার্সিটি কমিউনিটি। সেই ইউনিভার্সিটি কমিউনিটিটা সারা পৃথিবীতে একদম একটা মানে উই স ইন ইউনিটি। সারা পৃথিবী থেকে যেখানে জেএনইউ অ্যালামনাই আর ইন ভেরিয়াস প্লেসেস, সব জায়গার থেকে প্রতিবাদ হয়েছিল, এবং সমস্ত অন্যান্য ইউনিভার্সিটির তরফ থেকেও সলিডারিটি মেসেজেস আসা এবং তারা এই লড়াইয়ের পাশে দাঁড়ানো। কাজে সেই সময় আমরা ওই 2016-তে প্রথমবার উই স দ্যাট, বলে না, ব্যাটল লাইনস ওয়ার ড্রন, মানে খুব পরিষ্কারভাবে আমরা দেখেছিলাম যে আমাদের সঙ্গে কে কে দাঁড়াচ্ছে আর কে কে দাঁড়াচ্ছে না। 2018-তে যখন উমর খালিদ পিএইচডি সাবমিশন করছে, তখন বোধহয় প্রথমে ইউনিভার্সিটি থেকে রাজি হয়নি তারা। হ্যাঁ, সে কেন, মানে এক্স্যাক্টলি সেই এইগুলো নিয়েই যে এখানে ওর এগেনস্টে ডিসিপ্লিনারি কেস চলছে, যদিও কোর্ট থেকে প্রথমে মানে কোর্টের কেসটা ওরা চ্যালেঞ্জ করেছিল, এবং ফাইনালি হি হ্যাড টু মুভ কোর্ট অ্যান্ড কোর্ট সেড দ্যাট ইউ হ্যাভ টু লেট হিম সাবমিট। তারপরেই ইউনিভার্সিটি ওটা নিতে বাধ্য হয়েছিল। তো সেই সময় কোর্টে গেল, সেখান থেকে পারমিশন নিয়ে তারপর সে থিসিস জমা দিল, দেন হি গট হিজ পিএইচডি থিসিস অ্যান্ড অল। তারপরে 2020 যখন দিল্লি রাইট হলো, না মাঝখানে ওই ঠিক থিসিসটা জমা করার দুদিন পরে ওর ওপর একটা হামলা হয়েছে, ওই অ্যাসাসিনেশন, যেটা প্রাণঘাতী হামলাটা হলো। হ্যাঁ, তারপরে কি মানে পুলিশ প্রোটেকশন বা কিছু? হ্যাঁ, পুলিশ প্রোটেকশন ছিল। ওই অ্যাসাসিনেশন অ্যাটেম্পটার পরে, ওটা 2018 হয়েছিল। কনস্টিটিউশন ক্লাবে একটা প্রোগ্রাম ছিল, সেখানে উমার যেহেতু তার আগে প্রায় 6 মাস ধরেও পিএইচডি লিখছিল, লাস্ট
তো কোনো প্রোগ্রাম বা কোনো কিছুতে যাচ্ছিল না। তো ওই প্রোগ্রামটা খুব এক্সাইটেড ছিল যে আমি যাবো প্রোগ্রামটা, এতদিন পরে একটা প্রোগ্রামে অ্যাজ আ স্পিকার ইভেন্ট। তো ঠিক কনস্টিটিউশন ক্লাবের বাইরে দুজন লোক, বেসিক্যালি বিজেপি ওয়ার্কার্স, দে কেম অ্যান্ড দে ট্রাইড টু পুল দ্য ট্রিগার অন হিম। কিন্তু বোধহয় বলেছিল যে ইন্ডিপেন্ডেন্স গিফট টু দ্য কান্ট্রি, এরকম কিছু। 13ই আগস্ট ছিল, দুদিন পরে। এবং অত হাই সিকিউরিটি জোন, এটা কনস্টিটিউশন ক্লাব ইজ লাইক ভেরি ক্লোজ টু দ্য পার্লামেন্ট ইটসেলফ। তো সেখানে ওরা লোডেড বন্দুক নিয়ে পৌঁছেও গেছিল এবং বন্দুকটা জ্যাম হয়ে গেছিল ফর সাম রিজন, অ্যান্ড দ্যাটস ওয়াই মানে দ্য গান রিফিউজ টু শুট। কিন্তু হ্যাঁ, হি ওয়াজ ইমেন্সলি লাকি। বাট এনিওয়েজ, যেটা আমার বক্তব্য ছিল যে এই লোকগুলো তারা তো কোনোদিন উমরকে চেনে না, উমরকে জানে না পার্সোনালি, কোনো উমরের বিরুদ্ধে তাদের কিছু থাকার কথা না, কিন্তু তাদের মধ্যেও এত ভয়ঙ্কর রকম ঘৃণা এবং একটা মানে প্রচণ্ড রকম একটা ঘৃণা এবং রাগ তাদের ওপর, যে ওরা তো জানতো যে ওরা ধরা পড়বেই। মানে কনস্টিটিউশন ক্লাবের সামনে লোডেড বন্দুক নিয়ে মেরে দেবো, তারপরে ধরা পড়বো, বাট আলটিমেটলি ধরা পড়তেই হবে, সেটা তো ধরা পড়তেই হবে। তাও তার জন্য ওরা রাজি ছিল। তো এই যে ঘৃণা, এটা গেল কোথা দিয়ে তাদের মধ্যে? এটাও এক কাইন্ড অফ টেররিজম। হ্যাঁ, এবং এটার না, আমার বক্তব্য এই ঘৃণার স্রোতটা কোথা থেকে আমরা দেখবো, যে মিডিয়াতে সারাদিন ধরে যে মিথ্যে খবরগুলো চালানো হয়েছিল, সেইগুলো শুনেই তার এত ঘৃণা এবং এত রাগ ওর ওপর হয়েছিল না, যে মারতে চলে গেছিল। এবার যদি অ্যারেস্টের টাইমটা বলো। ঠিক আছে, অ্যারেস্টের টাইমটা মানে অ্যারেস্টের আগে যেটা হয়েছিল যে 2019 সালে সিএএ এসেছিল এবং সারা ভারতবর্ষে সেটার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল। সারা ভারতবর্ষের এমন কোনো শহর ছিল না, এমন কোনো স্টেট ছিল না যে এটার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়নি। এবং মূলত মুসলমান কমিউনিটির লোকজন শুরু করেছিল প্রোটেস্ট, কিন্তু ধীরে ধীরে সমস্ত কমিউনিটি থেকে লোকজন তার এই সিএর বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং বেশ মাস দুয়েক ধরে অ্যান্টি সিএ মুভমেন্ট চলেছিল। শাহিনবাগ থেকে যে এখানে একটা সিট ইন প্রোটেস্টের একটা কালচার, সারা দেশে প্রায় 300 থেকে 350 জায়গায় লোকজন সিট ইন করছিল। তো ওই সময় উমার বহু জায়গায় ঘুরে ঘুরে ভাষণ দিত, মানে ও কলকাতা থেকে হায়দ্রাবাদ, মানে এমন কোনো স্টেট নেই, প্রায় অলমোস্ট আই থিঙ্ক গুজরাটেও যায়নি আর জম্মু কাশ্মীরের যায়নি, বাট সেটা বাদ দিয়ে মোটামুটি সমস্ত স্টেটে। আকসার কাছে তো সব জায়গা থেকে ওকে ডেকেছিল এবং সেখানে ও গিয়েছিল এবং ভাষণও দিয়েছিল। তো সেক্ষেত্রে সেই ব্যাপারটাতে ও একটা মানে অ্যান্টি সিএ যে ফেস হয়ে গেছিল। তারপরে এখানে দিল্লি দাঙ্গা হয়, ঠিক আছে। দিল্লির দাঙ্গাটাও মূলত সিএর যে প্রোটেস্টগুলো, নর্থ ইস্ট দিল্লিতে অনেকগুলো প্রোটেস্ট চলছিল, সেই প্রোটেস্ট সাইটের ওপর একদম প্রত্যক্ষ হামলা ছিল। এবং কপিল মিশ্রা যে বিজেপির নেতা এবং পরবর্তীকালে এমএলএ, সে প্রেসের সামনে দাঁড়িয়ে ডিসিপিকে বলেছিল যে হাম আব ল অ্যান্ড অর্ডার আপনি হাত মে লেনে ওয়ালে হ্যায়। আর সেই বয়ানটা দেওয়ার 2 ঘন্টার মধ্যে দাঙ্গা শুরু হয়। তো ফলত ইট ওয়াজ প্রিটি ক্লিয়ার কোথা থেকে দাঙ্গা হয়। দাঙ্গাতেও মানে দুপক্ষেরই মানে দু কমিউনিটিরই লোক মারা গেছিল, কিন্তু বেশিরভাগ লোক যারা মারা গেছিল তারা মুসলিম। প্রায় 4টে মস্ক, একদম মসজিদ পুরো ধূলিসাৎ করে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কোনো মন্দিরের ওপর ওইভাবে হামলা হয়নি, কিন্তু 4টে মসজিদ পুরোপুরি ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল। 8টা মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছিল। হ্যাঁ, 4টে একদম পুরো মানে ধ্বংস করে দেওয়া হয়। তো সেটার থেকেও না একটা প্যাটার্ন অফ অ্যাটাক তো বোঝা যায় যে কারা অ্যাটাকটা করেছিল, কে টার্গেট। কিন্তু ফেব্রুয়ারিতে দাঙ্গাটা হয়, ফেব্রুয়ারির পরে মার্চ মাস থেকে এর মধ্যে প্রায় 700টার ওপর এফআইআর নানা ইনসিডেন্ট নিয়ে ফাইল করা হয়েছিল। কিন্তু লাস্টে গিয়ে একটা এফআইআর নাম্বার 59, দ্যাট ওয়াজ চেঞ্জড ইনটু দ্য কনস্পিরেসি এফআইআর। এবং ওই এফআইআরটার বয়ান অনুযায়ী এই পুরো দাঙ্গাটা করেছে যারা অ্যান্টি সিএ অ্যাক্টিভিস্ট, তারাই দাঙ্গাটার জন্য দায়ী। তারাই দাঙ্গাটা করেছে, কারণ তারা 2 মাস ধরে লোকজনকে
খেপিয়ে তুলেছিল, এরকম সিএ এনআরসি হবে এবং তাতে লোকজন ডিটেনশন ক্যাম্পে যেতে বাধ্য হবে এবং এই ধরনের কথাবার্তা বলে তারা লোকজনকে খেপিয়ে দিয়েছিল, তার ফলে দাঙ্গাটা হয়েছে। ঠিক আছে, বাইরে থেকে লোক এসে অ্যাটাক করেছে তার ফলে দাঙ্গা হয়েছে সেটা নয়। তো পুরো absolutely the thing was turned on its head, the narrative was turned on its head. এবং অ্যান্টি-সিএ প্রোটেস্টের মানে তোমরা যদি সে সময় গিয়ে থাকো অ্যান্টি-সিএ প্রোটেস্টের যেখানে যেখানে অ্যান্টি-সিএ প্রোটেস্ট হচ্ছিল, ইফ ইউ সি দ্যাট দে ওয়ার ভেরি পিসফুল, ডেমোক্রেটিক, কালচারাল, ভেরি কালারফুল প্রোটেস্ট, যেখানে কনস্টিটিউশন নিয়ে কথা হচ্ছে, প্রিয়াম্বল অফ কনস্টিটিউশন পড়া হতো, কনস্টিটিউশন নিয়ে ডিবেট ডিসকাশন হতো, লোকজন যারা কনস্টিটিউশনাল এক্সপার্ট তারা এসে ভাষণ দিত, লোকজন তাদের প্রশ্ন করতো। তো এটা একটা খুবই ডায়ালজিক টাইপ অফ প্রোটেস্ট, খুবই পিসফুল এবং স্বাধীনতার পর সবচেয়ে বড় সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। সেখানে কোনো মানুষের ওপর গুলি চালানো হয়নি, সেখানে থেকে কোনো রকমভাবে কোনো রকম হিংসার সমস্ত, এখনও তো অ্যান্টি-সিএ প্রোটেস্টের সমস্ত ভিডিওজ আর অ্যাভেলেবল। তো সেখানে যা যা ভাষণ দেওয়া হয়েছে সেখানে শুনলে সেখানে কোথাও কোনো ঘৃণার চাষও হয়নি বা কারোর ওপর হিংসা করার কথাও বলা হয়নি। কিন্তু অন্যদিকে এইরকম যেটা আমি বললাম কপিল মিশ্রা টাইপের লোকজন যারা ওখানে দাঁড়িয়ে বা ওই সময় দাঁড়িয়ে কিছু লোক ফেসবুক লাইভ করে যে সনাতনীও আও यहाँ पे ধর্ম যুদ্ধ শুরু होने वाला है এইসব বলে লোকজনকে ডেকেছে, সেইগুলো পুলিশ একেবারেই সেগুলোকে মানে নেগলেক্ট করে একটা অদ্ভুত বিজার থিওরি বানালো যে অ্যান্টি-সিএ প্রোটেস্টার্স আর দ্য রিয়েল রাইটার্স। আর তারপরে উমর খালিদকে এখানে টার্গেট করা হলো নাকি তার সাথে আরো বেশি? না, 18 জন। উমর ওয়াজ দ্য লাস্ট পারসন টু গেট অ্যারেস্টেড। শুরু হয়েছিল বেসিক্যালি যারা অ্যান্টি-সিএ অ্যাক্টিভিস্ট, স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট, জামিয়া বা অন্যান্য জামিয়ার 4-5 জন স্টুডেন্ট, কারণ জামিয়া ওয়াজ দ্য ফার্স্ট ইউনিভার্সিটি টু স্টার্ট দ্য প্রোটেস্ট এগেইনস্ট সিএ। এবং জামিয়ার মেয়েরা প্রোটেস্ট করা শুরু করার পর থেকে আস্তে আস্তে জেএনইউ, তারপরেতে ডিইউ, তারপরেতে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, হায়দ্রাবাদ ইউনিভার্সিটি, এরা আস্তে আস্তে যোগ দেয়। কিন্তু যে মানে একদম মূলভূত প্রোটেস্টটা শুরু হয়েছিল সেটা জামিয়ার থেকে হয়েছিল। তো জামিয়ার 3 জন, তারপরেতে ধরো লোকাল কিছু লোক যারা প্রথমবার প্রোটেস্ট করছে, তারা এর আগে কখনো প্রোটেস্টে সামিল হয়নি কিন্তু এইবারে প্রোটেস্ট করেছিল, এই ধরনের কিছু লোকাল অ্যাক্টিভিস্ট আর উমর, শারজিল, এরকম যারা স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট যারা মানে বক্তব্য রাখছিল বা যারা ওয়েল নোন ফেস ছিল, অধিকাংশই মুসলমান। 2 জন ছাড়া 18 জনের মধ্যে 16 জন মুসলমান আর 2 জন হিন্দু। এরকমভাবে তারা 18 জনকে গ্রেপ্তার করে ধীরে ধীরে। মানে গ্রেপ্তারিটা শুরু হয় মার্চ থেকে এবং চলতে থাকে সেপ্টেম্বরে। Umar was the last one to get arrested. That was on 13 September. তো এই পুরো টাইমটাতে ধীরে ধীরে কেসটাও মানে ক্রমশ, প্রথম দিকে যখন এফআইআরটা প্রথম ফাইল হয়েছিল তখন the sections were non-bailable, bailable. তারপরে ওটাকে নন বেলেবল করা হলো, তারপরে আরো stringent sections অ্যাড করা হলো, তারপরে মে মাস নাগাদ 4 sections of UAPA were included and then it became a terror case. এটা কি শুধুমাত্র উমর খালিদের বিরুদ্ধে হচ্ছে নাকি বাকিদের? না, সকলের। UAPA এর আন্ডারে সবাই 18 জন। উইদাউট ট্রায়াল কি শুধুমাত্র উমর খালিদ? না, এই সবাই, মানে ট্রায়াল এখনো এই কেসটা শুরু হয়নি। আচ্ছা, প্রত্যেকেই তারা এখন জেলে আছে? না, অনেকের বেল হয়েছে। আচ্ছা, কিছু কিছু লোকের বেল হয়েছে, যেমন সাফুরা সবার আগে বেল হয়েছিল কারণ সাফুরা ওয়াজ প্রেগনেন্ট ওই সময়। হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে, স্টেটও আলটিমেটলি অপোজ করেনি। 2021-এ নাতাশা দেবাঙ্গনা আর আসিফ ইকবাল তানা, এই 3 জনকে হাইকোর্ট থেকে বেল দেওয়া হয় এবং জাজমেন্টটা খুবই ভালো জাজমেন্ট ছিল। জাজমেন্টটা পুলিশের এই পুরো থিওরিটাকে প্রশ্ন করে এবং বলে যে পুলিশ যেটা ভুল করছে যে প্রতিবাদ এবং টেররিজম এই দুটোকে গুলিয়ে দিচ্ছে। একটা ডেমোক্রেটিক প্রতিবাদ করা সেটা যে কোনো নাগরিকের অধিকারের মধ্যে পড়ে, সেটা ইজ নট টেররিজম। তো 2021-এ এই অর্ডারটা এসেছিল, কিন্তু তখনও সবার বেলের জন্যই সবাই চেষ্টা করছিল, তখনও ট্রায়াল শুরু হয়নি। 2022-এ উমরের বেল নিয়ে কথা হলো, তখন সেম জাজ যে এই অর্ডারটা দিয়েছিল, মানে ইট ওয়াজ এ 2 জাজ বেঞ্চ, সেকেন্ড জাজটা বদলে গেছিল বাট দ্য লিড জাজ ওয়াজ দ্য সেম, বাট দে গেভ আ কমপ্লিটলি ডিফারেন্ট অর্ডার টু ডিনাই বেল টু উমর।
একটা বোধহয় ট্রায়ালের জন্য তখন একটা হাইকোর্ট থেকে একটা পারমিশন দেওয়া হয়েছিল যে হ্যাঁ, তারপর বোধহয় সেটা এগোয়নি। দেখো, বেল অর্ডার সবাই চেষ্টা করেছে বেল করার, তো ওই 3 জনের পর থেকে আর কাউকে বেল দেওয়া হয়। আচ্ছা, উমারের বেলটা রিজেক্ট হয়েছিল হাইকোর্টেই। বাকিরা যতজন আছে, আথার খান, গুলফিশা, শারজিল, খালিদ সাইফি, এই ধরনের যারা যারা বাকিরা আছে, তারা হাইকোর্টে বারবার বেলের জন্য আর্জি জানিয়েছে এবং 3 বার জাজ বদলি হয়ে যাওয়ায় তারা পুরো আর্গুমেন্টস করেছে, তারপরে অর্ডারটা রিজার্ভ, তারপরে জাজ বদলি হয়ে গেছে, তারপরে আবার তাদের আর্গুমেন্ট নতুন করে শুরু হয়েছে। তো 2 বছর ধরে তারা এরকম হাইকোর্টের করিডোরে শুধু ঘুরে গেছে। তারা একবার করে আর্গিউ করেছে, পুরো আর্গুমেন্টটা শুনেছে, অর্ডার রিজার্ভ হয়েছে, তারপরে জাজ বদলি হয়ে গেছে। সো ইট ওয়াজ লাইক আ লুপ। ফাইনালি এখন আবার একটা হাইকোর্ট বেঞ্চের সামনে 8 জনের বেল পেন্ডিং আছে। আচ্ছা, ইতিমধ্যে ট্রায়ালটা যে শুরু হয়ে যাওয়ার কথা ছিল, এখনো ট্রায়াল শুরু হয়নি কেসটায়। ট্রায়ালের আগের একটা ধাপ হয় আর্গুমেন্টস অন চার্জ, মানে কেউ কি সবার ওপরেই কি ট্রায়াল হবে না সেইটা ঠিক করার জন্য আর্গুমেন্টস অফ চার্জ হয়, সেইটা এখন চলছে। বেশ, আর্গুমেন্টস অন চার্জ হবে, তারপরে তো কোর্ট, যেরকম উমারের 2টো কেসে, এই কেসটা এবং আরেকটা এফআইআরে ওর নাম ছিল, তো 2টো এফআইআরে ওর কেস চলছিল। অন্য এফআইআর থেকে হি গট ডিসচার্জ। তো মানে ওটা ট্রায়ালই হওয়ার মানে দরকার পড়ে। কোর্ট সেড দ্যাট দেয়ার ইজ নো এভিডেন্স টু ইভেন কন্ডাক্ট এ ট্রায়াল, সো হি গট ডিসচার্জ ফ্রম দ্যাট। কিন্তু এই কনস্পিরেসি এফআইআরটাতে সবাই এখনো রয়েছে। হ্যাঁ, তাহলে মানে ইউএপি এর আন্ডারে তো এরকম কোনো লিমিটেশন নেই বোধহয়, উইদাউট ট্রায়াল কতদিন একজনকে জেলে রাখা যায়, আনলিমিটেড, যতদিন সরকার চাইবে ততদিন। সো দের ইজ মানে কি, মানে এই যে লড়াইটা লড়ছো, এটার হোপটা আসে কোথা থেকে? মানে এটা একটা অনন্ত লড়াই, তার কোনো শেষ নেই। মানে একদম সুরঙ্গের শেষে একটা আলো দেখা যায়, নাকি অন্ধকারে লড়ে যাচ্ছ? দেখো, ওই যেরকম 2021 সালে যখন এই অর্ডারটা এসেছিল, খুবই ভালো অর্ডার ছিল, ইট ওয়াজ ল্যান্ডমার্ক অর্ডার। পরবর্তীকালে এই অর্ডারটা অন্যান্য কেসেও ইউজ করা হয়েছে সাইট করে। তো তখন মনে হয়েছিল যে আলো আছে, তারপরে আবার আলোটা দপ করে নিভে গেল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা যেহেতু জানি যে কেসটা পুরোপুরি ভুয়ো এবং এখানে কেউ নেই যে দাঙ্গায় যুক্ত ছিল কোনোভাবে, বরং মানে কিছু কিছু ভিকটিমস অফ রাইটস আছে যারা এই দাঙ্গায় মানে এই কেসটায় যাদেরকে এখন দাঙ্গাকারী বলে চিহ্নিত করা হয়েছে। তো আমরা যেহেতু সেটা জানি, সেই জন্য আমরা জানি এটা একটা রাজনৈতিক লড়াই, এবং রাজনৈতিক লড়াই তো আমরা লড়ার জন্য করি। আমরা তো রাজনৈতিক লড়াই যখন সিএ এর এগেনস্টও সারা দেশ জুড়ে লড়াই হচ্ছিল, তখন আমরা সবাই লড়ছিলাম যে এই কানুনটা রদ করা হবে এবং এটাকে আমরা মেনে নিই না, এই আইনটাকে বাতিল করতে হবে। এই জন্যই তো আমরা সবাই লড়াই করছিলাম। তো তখনই যদি আইন বাতিল না হতো, তাহলে তো লড়াইটা থেমে যেত, তা নয় না। মানে লড়াইটা, যে কোনো লড়াই যখন আমরা লড়ি, তখন তো লড়াইটা করতে হবে বলে লড়ি। সবসময় যে এন্ড ইন সাইট হয় তা তো নয়। সেটা তো। আচ্ছা, উমর খালিদ নিয়ে অনেক কথা বললাম, তোমাকে নিয়ে একটু কথা বলি। তুমি এই মুহূর্তে কী কী কাজের সাথে যুক্ত? মানে আমি একটা দেখছিলাম যে তুমি বোধহয় ডিলিমিটেশন নিয়ে একটা কাজ করছো। এটা যদি একটু আমাদের দর্শকদেরকে একটু বুঝিয়ে বলো সংক্ষেপে যে ব্যাপারটা কি। হ্যাঁ, তো আমি একটা রিসার্চ ইনস্টিটিউটের সাথে যুক্ত আছি। তো এখানে মূলত আমরা মানে ইকোনমিতে বা পাওয়ারে বা পলিটিক্সে বা সোসাইটিতে মার্জিনালাইজ সেকশনদের ওপরে, মানে মার্জিনালাইজেশনটা কীভাবে হচ্ছে তার ওপর ফোকাস করেই আমাদের সব রিসার্চ হয় স্পেক্ট ফাউন্ডেশনে। এবার সেখানেই আমরা ডিলিমিটেশনের ওপর একটা বড় কাজ করছি। এখনও রিপোর্ট লেখা হচ্ছে, বাট ছোটো ছোটো রিপোর্ট আমরা এর আগে বার করেছি। যে ডিলিমিটেশনের ব্যাপারটা নিয়ে কয়েকদিন আগেই মানে নিউজ হতে আরম্ভ করেছিল, এবং মূলত এটা নিউজ হতে আরম্ভ করে কারণ সাউথ ইন্ডিয়ান স্টেটগুলো এই ব্যাপারটাকে, ইস্যুটাকে ওঠাতে আরম্ভ করে। যে নতুন যে পার্লামেন্ট এবং নতুন সেন্সাসের পরে, এখনও তো সেন্সাস হয়নি, সেন্সাস তো মানে 2011 পর থেকে আর সেন্সাস হয়নি। তো নতুন সেন্সাসের পরে জনসংখ্যা অনুযায়ী
যদি পার্লামেন্টের সিট নির্ধারণ করা হয় তাহলে যেটা দেখা যাবে যে জনসংখ্যা সাউথের স্টেটগুলো স্পেশালি এই যে জনসংখ্যা নিয়ন্ত্রণের একটা চেষ্টা, সেটা তো আমাদের সরকারিভাবে নেওয়া একটা পলিসি, রাইট? যে জনসংখ্যা আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, কারণ দেশে 1970s থেকে চলছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে সেই জন্যই এর আগে যেটা ঠিক হয়েছিল যে 1976-এর সময়তেই যেটা ঠিক হয়েছিল যে যেহেতু আমরা পপুলেশন কন্ট্রোল করার চেষ্টা করছি, সেই জন্য পপুলেশন যার যত বেশি তার তত বেশি এমপিস হবে, নাম্বার অফ এমপিস হবে, সেটা ঠিক নয়। কারণ নর্থ ইন্ডিয়ান স্টেটরা জনসংখ্যা নিয়ন্ত্রণ সরকারিভাবে লাগু করতে ব্যর্থ হয়েছে, সাউথ ইন্ডিয়ান স্টেটগুলো সেটা অনেক বেটারভাবে করেছে। সারা দেশেও যদি দেখা যায় যে ইভেন ইন দ্য ওভারঅল জিডিপিও সাউথ ইন্ডিয়ান স্টেটগুলোর কন্ট্রিবিউশন অনেক বেশি। পপুলেশন কম, কারণ পপুলেশন যেহেতু সরকারি পলিসি অনুযায়ী করা হয়েছিল না, যে ছোট পরিবার, সুখী পরিবার ইত্যাদিভাবে যে এগুলো করা হয়েছিল, সেগুলো সাউথ ইন্ডিয়ান স্টেটগুলো বেশি ভালোভাবে লাগু করেছে। এবার তার ফলে কি তাহলে আমরা তাদের পলিটিক্যাল পার্টিসিপেশন কমিয়ে দেবো? কারণ নাম্বার অফ এমপিস যদি কমে যায় তাহলে তো তার পলিটিক্যাল পার্টিসিপেশন কমে গেল না। তো ফলত একটা সরকারি পলিসি সেটাকে ভালোভাবে নিয়ন্ত্রণের পলিসি সেটা ভালোভাবে লাগু করার জন্য আমরা কি কাউকে শাস্তি দিচ্ছি? হ্যাঁ, তো সেই জন্যই সাউথ ইন্ডিয়ান স্টেটগুলো স্পেশালি তামিলনাড়ু থেকে এবং কেরালা ইত্যাদি থেকে এইটা করা হয়েছিল যে ডিলিমিটেশন যদি যেভাবে ভাবা হচ্ছে একদম সিম্পল অ্যারিথমেটিকে যদি করা হয় তাহলে এটা সাউথ ইন্ডিয়ান স্টেটের প্রতি খুবই একটা অনাচার হবে, এবং সেটা সত্যি কথা, আমরাও সেটা বিশ্বাস করি। আমাদের বক্তব্য যে এটার সাথে সাথে অনাচারটা আরও কিছু লেভেলে, সেটাই আমরা কাইন্ড অফ আমরা দেখানোর চেষ্টা করেছি যে ডিলিমিটেশন হচ্ছে যে নাম্বার অফ পার্লামেন্ট, মানে মেম্বার্স অফ পার্লামেন্ট। আরেকটা হচ্ছে জেরিম্যান্ডারিং, যে একটা ডিলিমিটেশন কমিশন যেটা দুটো জিনিস ঠিক করে, একটা হচ্ছে টোটাল নাম্বার অফ সিটস, আরেকটা হচ্ছে যে একটা সিটকে কেটে ধরো নতুন সিট তৈরি হলো, তো সেটা ডিলিমিটেশন কমিশনই করতে পারে। যে কোনো মানে হঠাৎ করে ইলেকশন কমিশন বা কোনো সরকারের এটা ক্ষমতা নেই যে ঠিক করার যে এইটা এই কনস্টিটুয়েন্সির বাউন্ডারিটা কী হবে। তো 2009 লাস্ট যে ডিলিমিটেশন কমিশন হয়েছিল সে অনেকগুলো বাউন্ডারি চেঞ্জ করে নতুন কনস্টিটিউশন করেছিল। আরেকটা কনস্টিটুয়েন্সির আরেকটা যেটা ডিলিমিটেশন কমিশন করে সেটা হচ্ছে যে কনস্টিটিউয়েন্সিগুলো রিজার্ভড হবে কিনা, ঠিক আছে? এখন উইমেন্স রিজার্ভেশন তো এখনো হয়নি, তো SC ST রিজার্ভেশন সেটা হবে কিনা। এবার এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে যে ST রিজার্ভেশন কোনো কনস্টিটুয়েন্সির, সেটা করার সময় এটা দেখা হয় যে ওই কনস্টিটুয়েন্সিতে ST পপুলেশন আছে কি নেই। যদি খুব বেশি ST পপুলেশন না থাকে তাহলে কোনো কনস্টিটুয়েন্সিকে তুমি ST পপুলেশন মানে ST রিজার্ভ করতে পারো না। কিন্তু SC রিজার্ভেশন নিয়ে কিন্তু এরকম কোনো নিয়ম নেই। যে কোনো কনস্টিটুয়েন্সিকে SC ঘোষণা করা যেতে পারে। SC পপুলেশন যে বেশি হতে হবে এরকম কোনো নিয়ম নেই। কিন্তু এটা নিয়ম যদিও নেই, কিন্তু এটা একটা ট্র্যাডিশন হওয়া উচিত, কারণ যে কনস্টিটুয়েন্সিতে SC পপুলেশন বেশি তাহলে সেই কনস্টিটুয়েন্সিতে একটা জনপ্রতিনিধি তাহলে সে সেখান থেকে মানে অর্গানিক্যালি উঠে আসবে না, সেই কমিউনিটিটা একটা মার্জিনালাইজড কমিউনিটি থেকে সে অর্গানিক্যালি উঠে আসবে না। বহু ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যেটা হয়েছে যেটা মুসলমান অধ্যুষিত কনস্টিটুয়েন্সি, যেখানে মুসলমান বেশি, সেই ধরনের কনস্টিটুয়েন্সিকে SC রিজার্ভ করে দেওয়া হয়েছে। এর ফলে কি হলো, এরকম বহু কনস্টিটুয়েন্সি আছে যেই কনস্টিটুয়েন্সিগুলোতে SC পপুলেশনের সংখ্যা কম, মুসলমানের সংখ্যা বেশি, কিন্তু ওটা SC রিজার্ভড। তার ফলে কি হবে যে ওখানকার যে মুসলমান ভোটার তারা ওখানে ইলেক্ট হতে পারবে না, তারা নমিনেশনই দিতে পারবে না, কারণ ওটা SC রিজার্ভড হয়ে গেছে। আর SC পপুলেশন যেহেতু ওই কনস্টিটুয়েন্সিগুলোতে কম, সেই জন্য SC পপুলেশনের মানে তাদের একার ভোটে ওখানে জেতা সম্ভব নয়।
ফলত তাদেরকেও মানে যে দাঁড়াবে, যে নমিনেশন ফাইল করবে, তাকেও কিন্তু কোনো একটা অন্য কমিউনিটির ওপরে তাকে ভরসা করে চলতে হবে। তো একদম যে একজন অর্গানিক দলিত লিডার উঠে আসারও কোনো চান্স নেই। এবং এখানে একটা দলিত ভার্সেস মুসলিম একটা খেলিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। তো এই জিনিসটাই আমরা সামনে আনার চেষ্টা করছি যে যেহেতু এখনো টাইম আছে, যে পরের বছর হোপফুলি শোনা যাচ্ছে যে সেন্সাস আবার হবে, মানে এতদিন না হওয়ার কোনো কারণ ছিল না। একটা 2020 সালে ঠিক আছে প্যান্ডেমিক চলছিল, কিন্তু তারপরে 21, 22, 23, 24, 25 হয়ে গেছে। মানে এর মধ্যে দেশে ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছে, IPL হচ্ছে প্রতি বছর, কিন্তু সেন্সাস হচ্ছে না। মানে এটা একটা মানে ব্রিটিশ সরকার কিন্তু সেন্সাস করেছিল while the second world war was going on, চলাকালীন, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীনও কিন্তু সেন্সাস করেছিল। তাহলে এখন না করার কোনো কারণ নেই, মানে সেন্সাস না করার। এই ভোটের আগে একটা করার চেষ্টা, মানে ওরাই হয়তো করবে, বিকজ ওই যেটা তুমি বলছিলে যে সিট নর্থ ইন্ডিয়ান স্টেটগুলোতে সিট বেড়ে যাবে, হ্যাঁ, তো সাউথে কমে যাবে, সেটারও একটা মানে we have to come out with a formula. We cannot simply reduce the seats of South Indian states আর নর্থ ইন্ডিয়ান স্টেটসগুলোর এত বাড়িয়ে দেওয়া, সেটাও সম্ভব না। এই যে রিসেন্টলি আমরা দেখছি ভোট চুরি, এবং রাহুল গান্ধী তিনি প্রেস কনফারেন্স করে পুরো প্রমাণ সমেত তিনি পুরোটাই ডেমনস্ট্রেট করেছেন যে ভোট চুরি হচ্ছে, এবং তারপরে SIR হ্যানা তেনা পরপর কাইন্ড অফ CAA NRCর মতনই একই রকম ফরম্যাটে আলাদা নামে সেম জিনিসটা ঘটছে। তো এইটা নিয়ে তোমাদের এই মুহূর্তে সিভিল সোসাইটি বা তোমাদের যারা তোমরা রয়েছে প্রতিবাদী সংগঠন, তাদের কি কি স্টেপ বা কি কি তোমরা করছো? না দেখো, আমরাই মানে এই গ্রাউন্ডের ভোট নিয়ে বহুদিন ধরে বহু সিভিল সোসাইটি অর্গানাইজেশনই ফ্ল্যাগ করে আসছে যে অনেক ইরেগুলারিটিস হচ্ছে। এবার ইরেগুলারিটিস বললেই লোকে সবার আগে বলে যে EVM-এ গন্ডগোল আছে, কিন্তু EVM-এ গন্ডগোলটা অ্যাকচুয়ালি EVM-এ যদি কোনো গন্ডগোল নাও থাকে তাহলেও বহু ইরেগুলারিটিস ভোটের ক্ষেত্রে হয়েছে, এবং ইলেকশন কমিশন সেটাতে সরাসরি যুক্ত না হলে সেই ধরনের ইরেগুলারিটিস হতে পারে না। তো রাহুল গান্ধী যে পয়েন্টটা তুলেছে সেটা ওই যে 2024 পর্যন্ত এবং তারপরেও হরিয়ানা ইলেকশন বা মহারাষ্ট্র ইলেকশন, এই সমস্ত কিছুতেই আমরা যেটা দেখছিলাম, বা তার পরবর্তীতে দিল্লিতে ইলেকশন, যে বহু কনস্টিটিউয়েন্সিতে বিশাল সংখ্যক নতুন ভোটার যুক্ত হয়ে যাচ্ছে হঠাৎ করে। 5 বছরেই ইসি যে নাম্বার অফ ভোটার্স যোগ করতে পারেনি, সে হঠাৎ 3 মাসে নতুন ভোটার্স যুক্ত হয়ে যাচ্ছে। এবং সেখানেই রাহুল গান্ধী যেটা দেখিয়েছে যে মাল্টিপ্লিকেশন অফ ভোটার্স, ডুপ্লিকেশন অফ ভোটার্স, একটা বাড়িতে একাধিক ভোটার যারা রেজিস্টার্ড আছে, বা একজন মানুষের নাম এবং সেম ফটো দিয়ে তারা বিভিন্ন জায়গায় কনস্টিটুয়েন্সিতে আছে। তো এগুলো তো বোঝাই যাচ্ছে যে এগুলো সম্পূর্ণভাবে ইলেকশন কমিশনের মদতে হওয়া ভোট চুরি। SIR-টা হচ্ছে তার পরবর্তী ধাপ। SIR যেটা হচ্ছে যে জেনুইন ভোটার যারা, তাদেরকে বাতিল করার একটা চেষ্টা। এবং তুমি একদম ঠিকই বলেছো, এটা CAA NRC ইন আ ডিফারেন্ট ফরম্যাট। ইটস লাইক NRC ফ্রম আ ব্যাকডোর। কারণ এখানে বলছে যে প্রথমবার ইলেকশন কমিশনের কাজটা কি, ইলেকশন কমিশনের কাজ হচ্ছে যে ভোটটাকে সংগঠিত করা, তাই না, সুষ্ঠুভাবে, ইম্পার্শিয়ালি, এবং এটা দেখা যে প্রতিটা মানুষ যেন ভোটাধিকারের আওতায় আসতে পারে। যারা হোমলেস, যারা ধরো সেক্স ওয়ার্কার্স, যারা ধরো তৃতীয় লিঙ্গ, যার কোনো সেই রকম আইডেন্টিটি নেই। আগে ইলেকশন কমিশনের কাজ ছিল যে এরকম বেশি বেশি করে আরো লোককে কিভাবে আমরা নিয়ে আসবো, যারা সমাজের একদম সব থেকে বেশি প্রান্তিক মানুষরাও কিভাবে তাদের ভোটাধিকারের আওতায় আনানো যায়। এখন যেটা প্রথমবার ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে প্রথমবার ইসি যেটা করছে যে মাস লেভেলের ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট। 65 লাখ লোক অলরেডি বিহারে, তাদের নাম ভোটার লিস্টে নেই। এবং তার সাথে প্রথমবার যে ইসি ঠিক করবে কারোর নাগরিকত্ব, মানে তোমাকে নাগরিকতার প্রমাণ দিতে হবে, এবং নাগরিকতার প্রমাণ দেওয়ার জন্য তুমি আধার কার্ড ইউজ করতে পারবে না, ইসির যে নিজস্ব এপিক কার্ড সেটা ইউজ করতে পারবে না। মানে তাহলে এই কার্ডগুলোকে করাটা কেন হয়েছিল? সমস্ত মানে আধার কার্ডের সাথে সমস্ত কিছু লিঙ্ক। কেউ যদি NREG এর কাজ করতে চায় তার জন্য সে আধার কার্ডের সাথে লিঙ্ক, প্যান কার্ড আধার কার্ডের সাথে লিঙ্ক, পেনশন পায় যারা তারা আধার কার্ডের সাথে লিঙ্ক, সমস্ত কিছু যদি আধার কার্ডের সাথে লিঙ্ক থাকে তাহলে সেটা আমার প্রমাণপত্র হলো না। আর এপিক যেটা ভোটার কার্ড, যেটা ইলেকশন কমিশন নিজে দিয়েছে, সেটাও নয়। এবং কোনগুলো লিস্ট, মানে লিস্ট অফ ডকুমেন্টস যেগুলো খুবই
যেগুলো আর কি ওরা মান্যতা দিয়েছে। বাই দ্য ওয়ে, এই এনআরইজি এর জব কার্ড এটাও নয়, ভ্যালিড নয়। তো তাহলে যেগুলো লোকজনের কাছে আছে, যেগুলো থাকে গরিব মানুষের কাছে, প্রান্তিক মানুষের কাছে, যারা শিক্ষা পায়নি সেরকম লোকের কাছে যে আইডি কার্ডগুলো থাকে, সেগুলো প্রথমেই বাতিল করে দিল, করে দিয়ে বলছে যে এবার ড্রাইভিং লাইসেন্স, ব্যাংকের খাতা, তারপরে 10th সার্টিফিকেট। এবার ভারতবর্ষের স্কুলের ড্রপ আউট রেট যদি দেখো, কতজন 10th অব্দি পৌঁছাতে পারে, তারা কি তাহলে আর ভোটার রইলো না, এবং তারা নাগরিকও রইলো না। কারণ এখন তো এই নাগরিকতার ধোঁয়াটাও তো তারা তুলে এনেছে না, যে ইলেকশন কমিশন কেন ঠিক করবে। এবং ইলেকশন কমিশন বারবার এইটাই বলেছে যে আমাদের কাছে প্রচুর রিপোর্ট এসছে যে অনেক ফরেন ন্যাশনাল আর হিয়ার অ্যাজ ফেক ভোটার্স। বিহারের মধ্যে সেই লিস্টটা দিতেও পারিনি যখন চাওয়া হয়েছে, তখন বলেছিলেন না মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, ফরেন ন্যাশনাল কাউকে প্রমাণ করতে পারে, কোনো একটাও ফরেন ন্যাশনাল কাউকে দিতে পারেনি। কিন্তু যখন ধোঁয়াটা তুলেছিল তখন বলেছিল ফরেন ন্যাশনাল বলি, ঠিক আছে। এবার ফরেন ন্যাশনাল বললেই কি হয়, যে মানে সাথে সাথে সন্দেহের তীরটা চলে যায় মুসলমানদের প্রতি। এবং বাংলাদেশে এই ব্যাপারটা তো চলছেই অলরেডি, যে সমস্ত ভারতীয় মুসলমান যারা বহুদিন ধরে আছে, তারাও এখন যে মানে এই মানে সারা দেশ জুড়ে যে বাঙালিদের ধরপাকড় চলছে, তারাও তো বহু মানুষ, তারা তাদের কাছে তাদের বাড়িতে লিগ্যাল পেপারস আছে, তাদের জমির দলিল আছে, তাদের নাগরিকত্বের সমস্ত প্রমাণ আছে। কিন্তু তারা কি সেই প্রমাণ নিয়ে তারা এবার যারা মাইগ্রেট করে চলে যাচ্ছে দূর স্টেটে গিয়ে যারা কাজ করছে, তারা কি মানে সমস্ত সেই দলিলগুলোর এবার নিয়ে তাদের ঘুরতে হবে? এটা নিয়ে বা ঘুরলেও কি তাদের সেটা মানে মান্যতা দেওয়া হবে? সেটা কি জানতে চাইবে কেউ? এটা নিয়ে আমি আমার নেক্সট প্রশ্নটা করব। সেটা হচ্ছে যে দিল্লিতে রিসেন্টলি বেশ কিছু বাঙালি পরিযায়ী শ্রমিককে ক্যাম্পে তুলে নিয়ে যাওয়া হয়েছিল প্রমাণপত্র দেখার জন্যে, দেখতে চেয়ে, এবং তারা রোহিঙ্গা, তারা বাংলাদেশি, এই একটা ন্যারেটিভ সেট করা হয়েছে। এবং সেটা নিয়ে পশ্চিমবঙ্গেও মিটিং হয়েছে। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে কোনো রোহিঙ্গাকে থাকতে দেবো না, কোনো বাংলাদেশিকে থাকতে দেবো না, বাংলাদেশি রোহিঙ্গা মুক্ত ভারতবর্ষ করা হচ্ছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল যারা সরকারে আছেন, তারা বলছেন যে বাঙালির আক্রান্ত হচ্ছে, এবং তারা মিছিল বার করেছেন কলকাতার রাজপথে। তুমি তো দিল্লিতে আছো, তুমিও বাঙালি একজন, তোমার এই পুরো ঘটনাটা নিয়ে কি স্টান্স, মানে তোমার কি এক্সপিরিয়েন্স, তুমি এটা নিয়ে কি বলতে চাইছো? মানে দেখো, এখন অবধি তো যে অ্যাটাকটা, সেটা তো আমাদের ওপর এখনো আসেনি, আসবে এরপরে। এরকম চলতে থাকলে আমরা কেউই এই অ্যাটাকের বাইরে থাকবো না। কিন্তু এখন অবধি অ্যাটাকটা এসছে পুরোপুরি শ্রমজীবী মানুষের ওপর, যারা পরিযায়ী শ্রমিক, যারা মানে অলরেডি প্রচণ্ড ডিফিকাল্ট তারা অবস্থার মধ্যে দিয়ে তাদেরকে থাকতে হয়। তারা অধিকাংশই এখানকার যে বস্তিগুলো দিল্লির বা গুড়গাঁওতেও তারা বস্তিতেই থাকেন, এবং সেই বস্তিগুলো প্রায়ই ভেঙে দেওয়া হয়, প্রায়ই বস্তিগুলোর ওপর বুলডোজার চলে, প্রায়ই এই বস্তিগুলোর থেকে হঠাৎ করে জলের কানেকশন চলে যায়, লাইটের কানেকশন চলে যায়, ইলেকট্রিসিটি চলে যায়, এবং সেগুলো কেউ এক্সপ্লেন করার কোনো কারণ মনে করে না। তো এই প্রচণ্ড কঠোর পরিস্থিতিতে তারা একটা জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে, এবং তারা মানে সমাজের সব থেকে মানে দেখো, বাড়িঘর ছেড়ে নিজের স্টেট থেকে এত দূরে কে আসে? যারা মানে একদমই যারা কোনো উপায় নেই, তারাই আসে। তো সেই মানুষগুলোর ওপরে বারবার আমরা দেখেছি অ্যাটাক। তবে এইবারের অ্যাটাকটা খুবই মানে সুনিয়োজিত হবে। ওই যেরকম বলছিলাম যে ইউনিভার্সিটিতে প্রথম যখন অ্যাটাক হয়েছিল, আমরা প্রথমে হতচকিত হয়ে গেছিলাম যে এরকম করে কি করে অ্যাটাক হতে পারে। তারপরে যেটা বলছি, খুবই সুনিয়োজিত অ্যাটাক ছিল, খুব ভেবেচিন্তে করা অ্যাটাক। এটাও সেম জিনিস হচ্ছে, এটা খুবই ভেবেচিন্তে করা। বাঙালি বলে মানে বাংলার ইলেকশন পরের বছর আছে, সেটা মাথায় রেখে একটা অ্যাটাকের জায়গা। এবং দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে মানে সিনেমা তৈরি হচ্ছে, আমি শুনলাম যে মানে বাঙালি মুসলমানদের ওপর একটা একদম পরিকল্পিত অ্যাটাক এটা।
কারণ বাংলায় মুসলমানের সংখ্যাটা চিরকালই বেশি, আজ থেকে তো নয়, চিরকালই পপুলেশনের সংখ্যা বেশি ওখানে, এবং সেটা একটা চক্ষুশূলের ব্যাপার। এবং এখানেই আমি বলছি যে এই জায়গার থেকেই যে এসআইআরেও যদি দেখো যারা বাদ পড়েছে, যে 65 লাখ মানুষ বাদ পড়েছে, তারা সবাই কোনো না কোনো প্রান্তিক কমিউনিটির, বেশিরভাগ, সবাই বলবো না, মানে আপার কাস্ট লোকজনও আছে, হিন্দু আপার কাস্টও আছে, কিন্তু তারাও মহিলা, যারা হিন্দু আপার কাস্ট, যাদের ডকুমেন্ট থাকে না, কাদের কাছে এই দেশে ডকুমেন্ট থাকে না, যারা প্রান্তিক সমাজ থেকে আসে, তার মধ্যে মুসলমান আছে। মানে বিহারের এসআইআর যখন শুরু হয়েছিল তখনই মুসলমান গ্রাম, মানে গ্রামকে গ্রাম, প্রথমেই এসআইআর এর লিস্ট আসার আগেই গ্রামকে গ্রাম মানে উড়িয়ে দেওয়া হয়েছে কনস্টেন্ট পুরো ভোটার লিস্ট থেকে, অথচ তারা 24-এর ইলেকশনেও ভোট দিয়েছে, পুরো গ্রাম, তাদের কারোর নাম নেই। তো একভাবে এটা একটা মানে মুসলমান ভোটারদের ওপর আক্রমণের একটা চেষ্টা, তাদের নাগরিকত্ব, মানে সিএনআরসিটাও তো তাই ছিল, যে তাদের নাগরিকত্বের ওপর প্রশ্ন তুলে দেওয়া এবং তাদেরকে মানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দেওয়া, এবং ধীরে ধীরে তাদের হাত থেকে ভোটাধিকার ইত্যাদি কেড়ে নেওয়া। এখানেও সেই ব্যাপারটাই চলছে। এবং এখানে যেটা হয়েছে যে মানে ফাসিস্টদের সব সুপরিকল্পিত বা সুনিয়োজিত প্ল্যানগুলো ঠিক প্ল্যান মাফিক আলটিমেটলি চলে না। তো এখানেও বহু বাঙালি হিন্দুও ক্ষতিগ্রস্ত হয়েছেন, পরিযায়ী শ্রমিক যারা, কারণ যারা যে ফুড সোলজারদের যাদের ছেড়ে দেওয়া হয়েছে, লেলিয়ে দেওয়া হয়েছে এই ধরনের চিহ্নিত করার জন্য, তারা তো আর হিন্দু মুসলমান অত কিছু দেখবে না, তারা শুধু বাঙালি দেখছে। তো খুবই না, এটা কিন্তু মানে আমরা এটা গ্রাউন্ড রিপোর্টটা করেছি বলে বলছি যে আমরা যাদের সাথে কথা বললাম, যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তারা কিন্তু 99% মুসলিম, এবং মানে 99-এর বেশি বোধ হয়, তারা প্রত্যেকেই মুসলিম যাদের সাথে কথা বলে। এবং হিন্দু হলেও হয়তো একটা দুটো পরিবার তারা মুসলিমদের সাথে থাকে বলে, মানে একই মহল্লায় থাকছেন বলে তারাও একসঙ্গে তাদের মধ্যে উঠিয়ে নেওয়া হয়েছে। এবং এই যে বিজেপির এগেনস্টে লড়াই, দীর্ঘদিনের লড়াই, এটা করতে গিয়ে মানে এখানকার সিভিল সোসাইটি, দিল্লির সিভিল সোসাইটি, তারা কি কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা মানে ছাড় দিয়ে দিচ্ছেন? মানে এই যে যদি ভুয়ো ভোটারের কথা আমরা বলি, যেটা কিনা রাহুল গান্ধী বিজেপির এগেনস্টে এনেছেন, এবার ন্যাচারালি ইন্ডিয়া জোট আছে, সেই কারণে তৃণমূলের এগেনস্টে আনা যাচ্ছে না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডায়মন্ড হারবার সিট থেকে 7 লাখের ওপরে মার্জিনে জিতেছেন। মানে এটা শুনলেই বোঝা যায় যে কিভাবে তিনি জিতছেন। এবং দিল্লিতে দাঙ্গা হয়েছে আমরা জানি, কিন্তু দিল্লিতে ভোটের সময় কিন্তু মানুষ খুন হচ্ছেন না, বা ভোটের সময় কিন্তু বোম পড়ছে না, বা যা যা হয় বাংলার ভোটে আমরা যা দেখেছি, এবং মানে পুরোটাই সিনেমার মতো, যে সিনেমাতে মানে মির্জাপুর বা হেনাতানা যেরকম সিনেমায় আমরা দেখেছি, ঠিক এক্স্যাক্ট সেম জিনিসটা কিন্তু এখনো 2025 সালে বাংলায় ঘটছে। কিন্তু কোথাও গিয়ে সেটার এগেনস্টে কথা বলা হচ্ছে না, শুধুমাত্র বিজেপির এগেনস্টে কথা বলা হচ্ছে, তৃণমূল কংগ্রেসকে একটা মানে ছেড়ে দেওয়া হচ্ছে ময়দানটা। এটা কেন? মানে বিজেপি একটা বড় কারণ হচ্ছে যে মেন এনিমিটা বিজেপি এই মুহূর্তে। বিজেপি একটা সম্পূর্ণ একটা ফাসিস্ট সরকার বিজেপির, তার সাথে পুরোপুরি এখানকার যত বড় পুঁজিপতি আছে তারা বিজেপির সাথে সম্পূর্ণভাবে তাদের পেছনে দাঁড়িয়েছে, এবং এখানে একটা খুব বড় লড়াই হচ্ছে এবং একটু খুব অসম লড়াই হচ্ছে। না, আমি আসছি তৃণমূলের ব্যাপারে। তৃণমূলের ব্যাপারটা হচ্ছে তৃণমূল একটা রিজিওনাল পার্টি, সেটা বাংলায় তার যে ইয়েটা আছে, মানে বাংলায় যেভাবে অত্যাচার নির্যাতন তৃণমূল সরকারের তরফ থেকে হচ্ছে, আমার মনে হয় বাংলায় যে অন্যান্য বিরোধী ক্ষমতা আছে বিজেপিকে বাদ দিয়ে, তাদের উচিত সেই ব্যাপারগুলোকে আরও অনেক বেশি মানে সারা ভারতের সামনে নিয়ে আসা। সারা ভারতবর্ষে যেরকম 2019-এ যখন ইলেকশন হয়েছিল এবং বিজেপি একটা বিশাল রেজাল্ট করলো, রেজাল্টটা হয়ে যাওয়ার পরে তখন লোকে বলতে আরম্ভ করলো যে পঞ্চায়েত ইলেকশনে 2018 পঞ্চায়েত ইলেকশনে যে ব্যাপক হিংস্র এবং হিংসা ছড়িয়েছিল, এবং সেটা একটা বড় কারণ এত বড় ভোট বিজেপির দিকে টার্ন করার জন্য। ব্যাপারটা হচ্ছে যে তাহলে 2018-এ যখন এই হিংসাটা হয়েছিল, তখন আমরা যারা ধরো বাংলার বাইরে আছি, আমরা জানতে পারিনি কেন? মানে এটা ন্যাশনাল মিডিয়া বা এই যে মানুষের এই হিংসা বা এই ঘটনাগুলো এগুলো পৌঁছে দেওয়া এবং একটা ডিসকোর্স তৈরি করা
সেটা যদি হয় তাহলে রাহুল গান্ধীও বাধ্য হবে যে মানে অভিষেক মুখার্জির সাথে ডিস্টেন্স করতে বাধ্য হবে। সেটা যতক্ষণ না সেটা একটা ডিসকোর্সের লেভেলে উঠে আসছে, এবং যে এটা দেখো একটা ব্যাপার হচ্ছে যে কোনো জিনিসে আমরা দেখি যে তৃণমূল কংগ্রেস কিছু করলে বিজেপি যেটা করে সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে নানা রকম অনেক সময় ফেক নিউজ ইত্যাদি ছড়িয়ে সেটাকে অ্যান্টি টিএমসি হিসেবে দেখানোর চেষ্টা করে, এবং সেটা লোকজন জানে, বিজেপির মোডাস অপারেন্ডিটা জানে লোকজন। কিন্তু এর বিয়ন্ডেও যে একটা ন্যারেটিভ আছে, সেই ন্যারেটিভটা তো বামপন্থী বা অন্যান্য সংগঠনদের উচিত যে সেটাকে আরো তুলে ধরার, মানে রেগুলারলি তুলে ধরা। এই যে তুমি পুঁজিবাদের কথা বলছো, বিজেপির সাথে যুক্ত, মানে যদি আমরা ইলেকট্রাল বন্ড দেখি তাহলে বিজেপি পুরো ভারতবর্ষে 1 নম্বর, তৃণমূল বিইং আ রিজিনাল পার্টি 2 নম্বরে, অর্থাৎ মানে পার্সেন্টেজটা তুমি বুঝতে পারছো। হ্যাঁ, কিন্তু বিজেপি আর তৃণমূলের মধ্যেও কিন্তু বিশাল ডিফারেন্স আছে। আচ্ছা, এমন নয় যে বিজেপি এবং তৃণমূল নাম্বার 2 ডেফিনেটলি, কিন্তু নাম্বার 1 আর নাম্বার 2 এর মধ্যে একটা বিশাল ডিফারেন্স আছে। সারা ভারতবর্ষে বিজেপিকে যেভাবে সমস্ত পুঁজিপতি নয় কিন্তু একটা মানে খুব বড় পুঁজিপতি সেকশন যেভাবে বিজেপিকে ফাইন্যান্স করছে, হ্যাঁ, এবার মানে বেঙ্গলের পশ্চিমবাংলার লোকাল পুঁজিপতি যারা, তারা হয়তো তৃণমূলকে সাপোর্ট করে, এই মুহূর্তে তারা ক্ষমতায় আছে বলে। ওদের 2 মিনিট লাগবে তৃণমূলকে ছেড়ে বিজেপিতে শিফট করার জন্য। আচ্ছা, সেই মানে তুমি বলছো বড় লড়াইটা এখন বিজেপির বিরুদ্ধে। অবশ্যই বড় লড়াইটা বিজেপির বিরুদ্ধে, কিন্তু আমি সেটাতে এটা বলছি না যে তৃণমূলের বিরুদ্ধে কোনো লড়াই নেই, অবশ্যই লড়াই আছে, এবং সেই লড়াইটাকে আরো সোচ্চারে লড়ার দরকার আছে। এবং যখন আমরা সেই লড়াইটা লড়ছি, সেই লড়াইটার ব্যাপারে অন্যান্য লোকজনদের বলার ওয়াকিবহাল করার দরকার আছে। সেটা যদি আমরা মানে সেইভাবে না করতে পারি তাহলে এই খবরগুলো পৌঁছয় না ন্যাশনাল মিডিয়াতে। আর মিডিয়াটা তো এমনিতেই এখন মানে তোমাদের মতো অল্টারনেট মিডিয়া বা অন্যান্য মানে এই যে ধরো রাহুল গান্ধী একটা প্রেস কনফারেন্স করে এটাকে একটা ইস্যু বানিয়ে দিল, তো তারপরে আর কোনো মিডিয়া, কোনো পার্লামেন্ট কেউ আর এটাকে ইস্যুটাকে মানে ইগনোর করতে পারছে না। দ্যাটস কল্ড এ ডিসকোর্স বিল্ডিং, রাইট? বা যখন ভারত জোড়ো যাত্রা হয়েছিল তখন রাহুল গান্ধী যেটা শুরু করেছিল একটা যাত্রা করা, প্রথম দিকে ওটা মিডিয়া ব্ল্যাক আউট করার চেষ্টা হয়েছিল, সমস্ত কিছু হয়েছিল, কিন্তু আলটিমেটলি পিপল স্টার্টেড টকিং অ্যাবাউট দ্য যাত্রা অ্যান্ড পিপল স্টার্টেড ডিসকাসিং অ্যাবাউট দ্য যাত্রা। তো এটা কংগ্রেসের থেকে তো আমরা যে সময়টায় বড় হয়েছে আমরা তো জানি যে বামপন্থীরা অনেক বেশি অনেক বেশি রুটেড উইথ দ্য ম্যাসেস, অনেক বেশি তাদের স্ট্রাকচার ইত্যাদি অনেক বেশি, এবং তাদের পক্ষে একটা ডিসকোর্স সেট করা কিন্তু মানে অসম্ভব নয়। কিন্তু আমি দেখি যে মানে পশ্চিমবঙ্গের বামপন্থীদের মধ্যেও অনেক সমস্যা আছে। আমার বাড়ির সবাই আলটিমেটলি বামপন্থী, কাজেই আমি খুব কাছ থেকে দেখি, তো কাজেই নিজেদের মধ্যে সমস্যা খেয়ে এগুলো চলে। এইগুলো না করে যদি মানে তৃণমূল এবং বিজেপি দুজনের বিপক্ষেই যদি বড় কোনো তথ্য প্রমাণ দিয়ে কনস্ট্যান্টলি কথা বলা যায়, কনস্ট্যান্টলি ডিসকোর্স করা যায়, এবং হয়তো কেউ প্রথম দিকে শুনবে না, হয়তো ওটা প্রথম দিকে রিফ্লেক্ট হবে না, কিন্তু তাহলে ডিসকোর্সটা বন্ধ করা যাবে না। এই ডিসকোর্সটা যদি চলতে থাকে তাহলে তাহলে অবভিয়াসলি, কিন্তু যতদিন সেটা না হচ্ছে ততদিন বিজেপি ইজ দ্য মেন এনিমি। আচ্ছা, শেষের দিকে চলে এসেছি আমরা আমাদের ইন্টারভিউ, একটু লাইট করে দিচ্ছি। এটা হচ্ছে যে তোমরা তো প্রত্যেক সপ্তাহে বোধহয় একদিন করে দেখা হয় উমর খালেদের সাথে, প্রত্যেক সপ্তাহে একদিন করে দেখা, কাইন্ড অফ লং ডিস্টেন্স রিলেশনশিপই হয়েছে। তো পলিটিক্স জয়েন করার পুরোটাই তো পলিটিক্সের জন্যই এখন আজকের এই সিচুয়েশন। উমর খালিদ কি ভাবছে, মানে যখন উনি বাইরে আসবেন জেল থেকে, পলিটিক্সে জয়েন করবেন, এবং করলে কোন পার্টি? মানে দেখ, আমরা তো মানে উমার তো এখন অবধি কোনো পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত ছিল না, কিন্তু তার জন্য ওকে পলিটিক্যালি ভিক্টিমাইজ হওয়ার থেকে তো কেউ আটকায়নি। মানে ভিক্টিমাইজ তো সেই হয়েছেই পুরোপুরি পলিটিক্যালি তো ওকে টার্গেট করা হয়েছে, ওর আওয়াজটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে, মানে ইন্টিমিডেট করার চেষ্টা হয়েছে, এবং এতদিন অবধি পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত না হয়ে হি ওয়াজ আ ফোর্স টু রেকন উইথ, যার জন্য এই অ্যাটাকটা হয়েছে, রাইট? পলিটিক্যাল পার্টির গুরুত্ব আছে, আমি এমন বলছি না যে এটার গুরুত্ব নেই, কিন্তু
পলিটিক্সটা শুধু পলিটিক্যাল পার্টিতে হয় এটাও না। মানে ভারতবর্ষের ক্ষেত্রে পলিটিক্সটা পলিটিক্যাল পার্টির বাইরে থেকেও করা যায়। ওয়ান্স এগেন যে সিএ এনআরসির যে মুভমেন্টটা, সেটা সারা ভারতবর্ষের স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় নন সিভিল ডিসোবিডিয়েন্স নন কোঅপারেশন মুভমেন্ট। তো এত বড় সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি করেনি। ওটার পেছনে সাধারণ মানুষ উঠে দাঁড়িয়ে করেছিল। প্রত্যেকটা সিটিন সাধারণ মানুষ, মহিলারা ম্যানেজ করতো। তো এখানে যেরকম ধরো শাহিনবাগে যেহেতু আমি সবসময় যেতাম, শাহিনবাগটা আমাদের লোকাল সিটিন ছিল। শাহিনবাগে মহিলারা স্টেজ ম্যানেজ করতো এবং কে বক্তব্য রাখবে স্টেজে তার প্রায়োরিটিটা ঠিক হতো যে কে কত দূর থেকে এসছে। আচ্ছা, তো যে ধরো ঝাড়খণ্ড থেকে এসছে, কারণ একটা পয়েন্টের পর যখন শাহিনবাগ নাম হতে আরম্ভ করলো তখন সারা ভারতবর্ষ থেকে লোকজন আসতো। কেউ যদি ঝাড়খণ্ড থেকে আসে, কেউ যদি তামিলনাড়ু থেকে আসে, তাহলে তারা আগে বক্তব্য রাখার সুযোগ পাবে। এবং সেখানে যদি কোনো লোকাল বিশাল বড় কংগ্রেস বা কোনো নেতা যে লোকালিটির, সে যদি হঠাৎ করে চলে আসে, তাকে বলা হবে যে তুমি অপেক্ষা করো, তোমার নাম্বার আসতে দেরি আছে। তো সাধারণ মানুষই ওই মুভমেন্টটা করেছিল এবং সরকার ওই মুভমেন্টটাকে মানে মান্যতা দিতে বাধ্য হয়েছিল। এবং তার জন্য এই যে সরকারি ব্যাকল্যাশটাও আমরা এখন দেখছি, এটাও কিন্তু সেই জন্য যে সাধারণ মানুষ মুভমেন্ট করেছিল। কিষাণ আন্দোলন, আমি বলছি না কিষাণ আন্দোলনের মধ্যে পলিটিক্যাল পার্টি ছিল না, অবশ্যই ছিল, সিপিএম এর পলিটিক্যাল পার্টি ছিল, কিন্তু তার সাথে সাথে কিন্তু মানে যারা কৃষক সংগঠন তারা এই এত বড় আন্দোলনটাকে রূপ দিয়েছিল এবং জয়লাভ করেছিল শেষ অবধি। কাজে রাজনীতি করতে গেলে পলিটিক্যাল পার্টিতে সাথে থাকতেই হবে সেরকম ব্যাপার নয়, এটা প্রথম কথা। দ্বিতীয়ত আমি জানি না মানে ওর কি ভাবছে, কি কথা হয়েছে কখন? হ্যাঁ, কথা হয়েছে, ওর এরকম কোনো আইডিয়া মানে ওর এখন কোনো ইনক্লিনেশন নেই যে কোনো পলিটিক্যাল পার্টি জয়েন করার ব্যাপারে, এরকম কিছু নেই। বাইরে আসার পর সেটা বদলে যাবে কিনা আমি জানি, আমার জানা নেই। সেটা তো অনেক কিছুই বদলে যাবে তখন, সেটা দেখা যাক সময়ের সাথে সাথে।